আমি কৌশিক। রিমাকে ওর মায়ের কাছে রেখে আসলাম। ওর মায়ের শরীরটা ভালো নেই, তাই কদিন বাপের বাড়ি থাকবে। আর আমার আজ থেকে নতুন ডিউটি শুরু হলো। সকালে টিফিন করে অফিস যাব। বাড়িতে তো আর রান্না হবে না, তাই অফিস ক্যান্টিনে খাওয়া। আর অফিস ছুটি হলে রোজ শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি মাকে দেখে আসা। সেরকম অসুস্থ নয়, রোজ না গেলেও চলে। তবুও বউয়ের মন রক্ষা না করে চললে হোম মিনিস্টার আবার ভীষণ রেগে যাবে। তাই রিমার রুটিন অনুযায়ী আমার জীবন চলছে। আজ শনিবার, অফিস থেকে তাড়াতাড়ি বেরোবার সুযোগ আছে, সেটা রিমার জানা। তাই আজ একটু তাড়াতাড়ি হাজিরা দিতে হবে, না হলে বলবে তোমার একটুও দায়িত্ব নেই। মানে এই যে কদিন ধরে আমি অফিস শ্বশুরবাড়ি করে যাচ্ছি, নিমেষের মধ্যে সেই পরিশ্রম বিফলে যাবে। তাই তাড়াতাড়ি রওনা দিলাম। আমাকে নির্দিষ্ট সময়ে একটু আগে দেখে রিমা খুব খুশি। জিজ্ঞাসা করলো, হাতে কি আছে গো? আমি জানি রিমা সিঙাড়া খেতে ভালোবাসে, তাই কয়েকটা কিনে নিয়ে গিয়েছিলাম। হাত থেকে সিঙাড়ার প্যাকেটটা নিয়ে রিমা রান্নাঘরে চলে গেল। দাঁড়াও, তোমার জন্য চা করে আনি, তুমি মায়ের কাছে বসো। আমি শাশুড়ি মায়ের সামনে রাখা চেয়ারটা টেনে বসলাম। কেমন আছেন আজ? ভালো? ভালো আছি বাবা। রিমা যেভাবে সেবা যত্ন করছে, ভালো না থেকে উপায় আছে? রিমা চায়ের কাপ নিয়ে শাশুড়ির পাশে বসলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর আমি রিমাকে বললাম, কে গো, বাড়ি কবে ফিরবে? রিমা বলল, এই তো, মা এখন ভালোই আছেন, 2-1 দিনের মধ্যেই ফিরে যাব। রাতের ডিনার করে আমি একাই বাড়ি ফিরলাম। মনে হচ্ছিল রিমা যদি আজ চলে আসতো বেশ ভালো হতো। বাড়ি ফিরে নিজের কাজ যা কিছু ছিল সেগুলো সেরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। খানিকটা বিরক্ত লাগলো আমার। টেবিলে রাখা ঘড়িটা তুলে নিয়ে দেখলাম রাত 11টা বাজে। মনে মনে ভাবলাম, এত রাতে কি আবার আসলো? রিমা কি আমার মনের কথা বুঝতে পেরে চলে এলো? তা কেন হবে? তাহলে তো রিমা আমার সঙ্গেই চলে আসতো। এইসব ভাবতে ভাবতে আরও কয়েকবার কলিং বেলটা বেজে উঠল। এবার বিরক্তের সঙ্গে রাগও হলো আমার। মানুষটার কি সামান্যতম ভদ্রতা বোধ নেই? এত রাতে বারবার বেল বাজিয়ে যাচ্ছে। বিড়বিড় করতে করতে দরজা খুলতে যাচ্ছি, আবার বেলটা বেজে উঠল। দরজা খুলে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা এক মাঝবয়সী ভদ্রলোক মার্জিত গলায় বললেন, দুঃখিত এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য। পাশে দাঁড়িয়ে থাকা জনি, বর্তমান সময়ে আমার একমাত্র সঙ্গী কুকুরটা, ভদ্রলোককে দেখা মাত্রই কেমন যেন অস্থির হয়ে উঠল। এক নাগাড়ে ঘেউ ঘেউ করে যাচ্ছে। আমি ধমক দিয়ে জনিকে বললাম, তোর আবার কি হলো? জনি গলা দিয়ে অদ্ভুত একটা আওয়াজ করতে করতে আলমারির পিছনে এক কোণে গিয়ে বসে পড়ল। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে বললাম, ইটস ওকে, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। ভদ্রলোকটি বলল, আপনি আমাকে চিনবেন না,
আমিও আপনাকে চিনি না। আমি বললাম, তাহলে এত রাতে কী প্রয়োজনে একজন অপরিচিত লোকের বাড়িতে বেল দিচ্ছেন? লোকটি বলল, আসলে আপনার একটা মূল্যবান জিনিস আমার কাছে আছে, সেটাই দিতে এসেছি। আমি আপনাকে চিনি না, অথচ আমার মূল্যবান জিনিস আপনার কাছে? বিষয়টা কি বুঝতে পারছি না তো। লোকটি বলল, আমি কি দরজার বাইরে দাঁড়িয়েই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব? ওহো, সরি সরি, আসলে আমি ভুলেই গেছি। আসুন, ভেতরে আসুন, বসুন। ভদ্রলোক ভেতরে এসে ড্রয়িং রুমের সোফাতে বসলেন। আমি জিজ্ঞাসা করলাম, চা, কফি, ঠান্ডা কিছু? না না, সেসবের দরকার নেই। দরকার নেই বললেই হবে? গৃহস্থের বাড়িতে কিছু না খেলে বাড়ির অকল্যাণ হবে। ভদ্রলোক বললেন, তাহলে একটু চা হলে হয়। আপনি ম্যাগাজিনটা দেখুন, আমি চা নিয়ে আসি। আজ আমার স্ত্রী বাড়ি নেই। আমি খুব ভালো চা বানাতে পারি না। যেমনটি হবে তেমনটি খেতে হবে, চলবে তো? ভদ্রলোক মৃদু হেসে বলল, আমারও ওই একই রকম অবস্থা। আমি কিচেনে গিয়ে 2 কাপ চা করে আনলাম। যদিও এত রাতে চা খাওয়ার অভ্যেস আমার নেই, আর রাতে চা খাচ্ছি দেখলে রিমা তো বাড়ি মাথায় করতো। কিন্তু উপায় কি? গেস্ট যখন এসেছে সঙ্গ তো দিতে হবে। চায়ে চুমুক দিয়ে ভদ্রলোক বললেন, আপনি নিশ্চয়ই প্রশংসা আদায় করার জন্য আগে থেকেই বলে দিলেন চা তৈরি করতে পারেন না, কিন্তু সত্যি চা খুব চমৎকার হয়েছে। আমি ধৈর্য রাখতে না পেরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার কাছে আমার কি মূল্যবান জিনিস আছে? ভদ্রলোক জামার পকেট থেকে একটা খাম বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখুন তো, এটা চিনতে পারেন কি না? আমি খামটা হাতে নিয়ে দেখলাম, আমার স্যালারির খাম, যার উপরে আমার নাম আর বেতনের অঙ্কটা লেখা আছে। এটাতে তো আমার অফিসের স্যালারির খাম। আপনার কাছে কি করে? দিন 7 আগে অফিস থেকে ফেরার পথে কেউ আমার ব্যাগ থেকে খামটা তুলে নিয়েছিল। তাহলে সেটা কি আপনি? আমি খাম থেকে টাকাগুলো বের করলাম আর দেখলাম একটা টাকাও তাতে কম নেই। আমি এক পকেটমারির সঙ্গে এক টেবিলে বসে চা খাচ্ছি। তাকিয়ে দেখলাম জনিও কেমন চুপ করে ভয়ে সিঁটিয়ে আছে। জনি তো এত ভীতু নয়, তবে কেন এমন করছে বুঝতে না দিয়ে আমি লোকটাকে প্রশ্ন করলাম, তাহলে আপনি সেদিন? কথাটা শেষ হওয়ার আগেই লোকটি বলল, হ্যাঁ, আমি সেদিন আপনার ব্যাগ থেকে খামটা তুলে নিয়েছিলাম, তবে যে প্রয়োজন মেটাতে এই কাজটি করেছিলাম সেটি মেটাতে পারিনি। আমি রেগে বললাম, এত রাতে নাটক করবেন না তো। কেনই বা চুরি করলেন, আর কেনই বা ফেরত দিতে এসেছেন? পরিষ্কার বলুন, নাকি এটাই আপনার পেশা? আমি এক্ষুনি থানায় ফোন করছি। আরে বসুন, রেগে যাচ্ছেন কেন? পেশা হলে আমি কি টাকাটা ফেরত দিতে আসতাম? টাকাটা গুনে রেখে দিন। এর থেকে বেশি জেনে
লাভ নেই, পারলে ক্ষমা করে দেবেন বলে লোকটা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বের হয়ে গেলেন বাড়ির থেকে। আমি বেশ কয়েকবার ডাক দিলাম, সঙ্গে জনিও ঘেউ ঘেউ করে চিৎকার করতে লাগলো, কিন্তু লোকটিকে আর দেখতে পেলাম না। ভাবলাম যাগ্গে, টাকাগুলো তো পেয়ে গেছি, আর বেশি জেনে লাভ নেই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজে চোখ বোলানো আমার দীর্ঘদিনের অভ্যেস। সেদিনও কাগজটা পড়তে শুরু করলাম। কাগজের এক কোণে ছবিটা দেখে আমি অবাক। এ তো কালকে সেই ভদ্রলোকের ছবি। খবরটাতে কি লেখা পড়ে বুঝতে পারলাম, গতকাল অসুস্থ স্ত্রীর মৃত্যু মেনে নিতে না পেরে ভদ্রলোক পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবরটা পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তাহলে কিভাবে ওই মানুষটা গতকাল রাতে আমার টাকাটা ফেরত দিতে এলো? আমি এক মৃত মানুষের সঙ্গে গল্প করছিলাম, তাকে চা খাওয়ালাম। শুনেছি অশরীরী আমাদের মতো সাধারণ মানুষের চোখ এড়িয়ে গেলেও জন্তু জানোয়ারদের চোখ এড়াতে পারে না, তাই জনি ওই রকম করছিল। ভদ্রলোকের স্ত্রীর প্রতি ভালোবাসা দেখে শ্রদ্ধায় মন ভরে গেল, তবে তার এই সিদ্ধান্ত সমর্থন করতে পারলাম না। বন্ধুরা, পরের গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে আসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।